আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমার বেশি কথা বলবো না, একটি কথা বলেই ঘটনাটি শুরু করতে চাই। কথাটি হলো, আপনারা যারা আমাদের কাছে নিয়মিত গল্পগুলো পাঠিয়ে থাকেন তাদের কাছে আমি সত্যি খুবই কৃতজ্ঞ। কারণ আপনারা হয়তোবা যদি ঘটনাগুলো না পাঠাতেন তাহলে আমরা এত দূরে এগিয়ে যেতে পারতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে খুব ভালো সাপোর্ট করেছেন। এখনো যারা আমাদের সঙ্গে আছেন বা আপনারা যারা আমাদের কাছে ঘটনা পাঠাচ্ছেন, আশা করবো ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের জন্য আমরা এত দূরে এগিয়ে যেতে পেরেছি। সত্যি আপনারা আমাদেরকে অনেক বেশি সাহায্য করতেছেন। যাই হোক, আমি আর কথা বাড়াই না, আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছি আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রহিম, আমি আপনাদের কাছে নতুন একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ভাই আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি আর আগেও আপনার কাছে একটি ঘটনা পাঠিয়েছিলাম, আশা করবো মনে আছে। যাই হোক, আমি এবারও আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। যাই হোক, আমি এর কথা বলি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার আব্বুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরবো আমি আজ। আমার আব্বুর সঙ্গে এরকম ভয়ানক ঘটনা ঘটে দেবে আমি এটা ভাবতেও পারিনি। যাই হোক, আমি আর কথা বলি না, চলুন চলে যাই সরাসরি ঘটনায়। আমার আব্বু নাম মতিন। আমার আব্বু পেশায় একজন রাজমিস্ত্রি। আমার আব্বু টাউনে কাজ করতো, সারাদিন রোদে পড়েই কাজ করে বাড়িতে আসতো। আমি লেখাপড়া করি, আমি ক্লাস 9-এ পড়ি, আমার বয়স 20 বছর। আমার বাবার অনেক স্বপ্ন আছে আমাকে নিয়ে, আমাকে ভালো একজন ডাক্তার বানাবে। আমার তো পড়ার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা আমি একটা ভালো জব করবো এই সময়, কারণ আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা অনেক খাটাখাটনি করে, তো প্রায় বয়সও অনেক হয়ে গেল। আমি আমার বাবাকে এত কষ্ট করতে আর দেখতে পারি না। আমার বাবাকে আমি প্রচন্ড ভালোবাসি, আমার বাবার কোথাও ফেলতে পারি না। আমার বাবা আমাকে মাঝে মধ্যেই বলে, তোকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে, আমার অনেক স্বপ্ন, তোকে আমি ভালো একটা ডাক্তার বানাবো। সত্যি সব বাবারই কোনো না কোনো স্বপ্ন থেকেই থাকে, তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করবে। আমার বাবারও ঠিক তেমনই স্বপ্ন, কিন্তু আমার তো ইচ্ছা করে না। আমার তো ইচ্ছা করে আমার বাবার পাশে দাঁড়ানো, আমার বাবাকে যাতে আর এরকম খাটাখাটি না করতে হয়, এই চিন্তায় আমি সবসময় করি। আমার বাবা আর কতদিন এভাবে খাটাখাটনি করবে। যাই হোক, আমি আর কথা বলি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। সাল 2021, সেদিন ছিল শনিবার। আমার বাবা কাজ থেকে ফিরছিল। আমার বাবা আমাকে ঠিক যেভাবেই বলেছিল আমি সেইভাবে আপনার মাঝে তুলে ধরলাম ভাই। যাই হোক, চলুন ঘটনায় যাই আবারও। সেদিন ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। আমার বাবা ঘরে এসে যেন চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। আমি আমার বাবার কাছে গেলাম, যে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? আমার বাবা আমাকে কোনো কথা বলতে চায়নি। কিছুক্ষণ পরে হঠাৎ যেন জ্ঞান হারিয়ে ফেলল আমার বাবা। আমি আমার বাবার চোখে পানি দিলাম, আমার বাবার যেন জ্ঞান ফিরছে না। আমি আর আমার মা দুজনে তো চিন্তায় পড়ে গিয়েছি। এত রাত আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমার আশেপাশে আর কোনো বাড়িও নেই, আমাদের একটাই বাড়ি এখানে, সামনে কোনো দোকানও নেই যে আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এর ভিতরে মনে পড়লো আমার বাবার মানিব্যাগের কথা, সেখানে তো একটি ডাক্তারের কার্ড থাকার কথা। আমি আমার বাবার পকেট থেকে মানিব্যাগটা বের করলাম, বের করে দেখলাম কার্ডটা। কার্ডটা নিয়ে ফোন দিলাম, ডাক্তার সাহেব ফোন উঠাচ্ছে না।
আমরা তো চিন্তায় পড়ে গিয়েছি কি করব। আমার মা পানি নিয়ে এসে আবার আমার বাবার চোখে পানি দিল। এবার আমার বাবার জ্ঞানটা ফিরল, মনে যেন স্বস্তি এলো। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? আমার বাবা আমাকে কিছু আর বললো না, আমাকে শুধু বললো আমি ঘুমাবো, তোমরা বাইরে যাও। তাই বলে আমার বাবা বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে এসে দেখি আমার বাবা ঘুমিয়ে পড়েছে। আমি আর কিছু ভাবলাম না, চলে গেলাম ঘুমানোর জন্য। আমার মাও ঘুমানোর জন্য চলে গেল তার রুমে। তিনজন তিন জায়গায় শুয়ে আছে। আমার হঠাৎ যেন মনে হলো বাইরে কিছু একটা বড় শব্দ পেলাম। আমি ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে গেলাম, দেখলাম কিছুই নেই। আমি আবারও চলে এলাম রুমে। রুমে আসতেই আমার হঠাৎ করে চোখ পড়লো আমার বাবা যে ঘরে শুয়েছিল সে ঘরে দরজায়। দেখলাম দরজাটা খোলা। আমি এগিয়ে গেলাম দরজার দিকে। দরজার কাছে যেয়ে দেখি আমার আব্বু ঘরে নেই। আমি বাইরের দিকে গেলাম, দেখি বাইরে গিয়েছে নাকি। বাইরে দেখলাম কেউই নেই, কিন্তু হঠাৎ কারো কান্নার শব্দ যেন আমার কানে এলো। আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, কে কান্না করতেছে? এটা তো আমার বাবার কান্না মনে হচ্ছে, কিন্তু কোথা থেকে কান্না করতেছে? আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হঠাৎ কেউ আমার গায়ে হাত দিল। আমি পিছন দিকে ঘুরে তাকালাম, দেখলাম আমার বাবা। আমি বাবাকে বললাম, তুমি এখানে কেন? আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, আগে বল তুই কেন এখানে, এত রাত্রে বাইরে কেন এসেছিস? আমি বললাম, তোমাকে তো খুঁজতে বেরিয়েছি। আমার বাবা আমাকে বলল, আমি তো বাইরে ছিলাম, আমি তো চেয়ারে বসে আছি, তোকে দেখলাম বাইরের দিকে যেতে, তাই তোর পিছু করেছি। আমি বাবাকে বললাম, তোমার কান্নার আওয়াজ শুনলাম, আমার মনে হলো তার কারণে আমি বাইরে এসেছি। আমাকে বললো, তোর মাথার সমস্যা হয়েছে, যা ঘরে যা, যে শুয়ে পড়বি। আমি বললাম, তুমি আগে চলো। এই কথাটা বলতেই হঠাৎ আমার বাবা প্রচন্ড রেগে গেল, আমাকে অনেক গালাগালি করলো। আমি ওখানে আর কিছু বললাম না, সোজা চলে গেলাম আমার ঘরে, যে শুয়ে পড়েছি। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাবাও কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ঠিক সন্ধ্যার পরে আমি বাড়িতে আসি। প্রতিদিনের মতো আমার বাবাও আজও তাড়াতাড়ি এসেছে। আমার বাবা শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আমি আমার বাবাকে ডাকতে গেলাম, আমার বাবা কোনো কথা বলে না। হঠাৎ করে মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পিছন দিকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, আবার এসব কি হচ্ছে আমার সঙ্গে। আমি আর দেরি করলাম না, চলে গেলাম আমার মায়ের কাছে। ওর মাকে আমি সব ঘটনা খুলে বলি। আমার মা বললো, এটা তোর মনের ভুল। আমিও আর আমার মাকে কিছু বললাম না, চলে গেলাম আমার রুমে। যে বসে আছি, এর ভিতরেই মনে পড়লো আমার বন্ধুর কথা। আমার বন্ধুর তো পরিচিত একটা কবিরাজ থাকার কথা, কারণ আমার বন্ধুর ভাইয়ের জিনের এক সমস্যা হয়েছিল, সেগুলার সমাধান করেছে একটি কবিরাজ। তার তো ফোন নাম্বার থাকার কথা, তার সঙ্গে কথা বললে কেমন হয়। আমিও আর দেরি করলাম না, আমার বন্ধুর কাছে ফোন দিলাম। আমার বন্ধুকে সব ঘটনা খুলে বলে আমার বন্ধু বললো, আচ্ছা তোর সমস্যা নেই, তুই আমার সঙ্গে কাল দেখা করিস, আমি তোকে কবিরাজের কাছে নিয়ে যাব। আমিও সে আশায় রইলাম। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেল, রাত নেমে এলো। রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়ার পর থেকে শুরু হলো আমাদের সমস্যা। একের পর এক সমস্যা হতেই চলেছে। এই সমস্যাগুলো কি এবার আপনাদেরকে খুলে বলবো। যাই হোক, চলুন ঘটনায় যাই। হঠাৎ করে আমার বাবা আবারও মাথা ঘুরে পড়ে গেল। আমার বাবার চোখে মুখে পানিতে জ্ঞান ফেরালাম। জ্ঞান ফেরাতেই দেখলাম অন্য কেউ আমার বাবার শরীরে। সে প্রথমে সালাম দিল, দিয়ে হাসতে লাগলো। আমি বললাম, কি হয়েছে তোমার বাবা? আমাকে বলল, কে তোর বাবা? আমি তোর বাবা না, আমি জিন। তোর বাবার শরীরে ভর করেছি। তোর বাবা আমার হাতের উপর দিয়ে এসেছিল, তোর বাবাকে আমি ছাড়বো না। পৃথিবীর কোনো শক্তি তোর বাবাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আমি বললাম, আমি তো বাবাকে তোমার কাছ থেকে সরিয়ে ছাড়বো, তুমি তো দূর। পৃথিবীর কোনো শক্তি
আমার বাবাকে আমাদের কাছ থেকে আলাদা করতে পারবে না। কেমন করে তুমি আমাদেরকে আলাদা করো এটাই দেখবো আমি। রীতিমতো আমার আর জিনের মাঝখানে অনেক তর্কাতর্কি হলো। এর ভিতরে আমার বন্ধু ফোন দিল। আমি আমার বন্ধুকে বললাম যে তাড়াতাড়ি কবিরাজকে নিয়ে আমার বাড়িতে আয়। আমার বাবার উপরে জিন হাজির হয়েছে, সে খুব সমস্যা করতেছে। আমার বন্ধু আর দেরি করলো না, খুবই দ্রুত কবিরাজকে নিয়ে আমার বাড়িতে চলে এলো। এদিকে জিনের আর আমার মাঝখানে কথা কাটাকাটি চলতেছে। এক পর্যায়ে কবিরাজ ঢুকে পড়লো আমাদের ঘরে। আমি জিনকে বললাম কবিরাজ এসে পড়েছে, এবার তুই কেমন করে মুক্তি পাস আমি এটাই দেখবো, তোকে বন্দি করে ছাড়বো। জিনটি যেন এসে উঠেছে। জিনের হাসি দেখে আমার কলিজাটা ধুক ধুক করতে লাগলো। জিন বলল, তুই তো নিজেকে সামলাতে পারতেছিস না, আমাকে আর কিভাবে সামলাবি? তোর বাবা কিভাবে বাঁচাবি? আমি বললাম, আমি নিজেকে সামলাতে না পারলেও তোকে ঠিকই সামলাতে পারবো, তোকে আমি বন্দি করে ছাড়বো। কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তেছে আর জিনটি হাসতেছে। জিনটি এক পর্যায়ে বলে উঠলো, একে নিয়ে যা, এর কোনো ক্ষমতা নেই, এ কোনো জিনকে বন্দি করতে পারে না, একে নিয়ে যাই তো বন্ধ। আমার যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কি বললো জিন? এটা কি সত্যি? কবিরাজ ওখানে আর কিছু বললো না। কবিরাজ বললো, আমি চলে গেলাম। তাই বলে কবিরাজ বেরিয়ে গেল। সেই রাতটা কেটে গেল অনেক কষ্টে। পরের দিন সকালবেলা আমি আমার এক বড় আব্বুর কাছ থেকে একটা হুজুরের নাম্বার নিলাম, নিয়ে হুজুরের কাছে ফোন দিলাম। হুজুর বলল, তোমার কোনো সমস্যা নেই, তুমি আব্বুকে নিয়ে আমার কাছে চলে এসো। আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে সেই হুজুরের বাড়ি। আমি আমার বাবাকে নিয়ে চলে গেলাম সেই হুজুরের কাছে। হুজুরকে সব ঘটনা খুলে বলতেই হুজুর বলল, তোমার কোনো সমস্যা নেই, তুমি সঠিক জায়গায় এসেছো। ওই জিনটা কিভাবে মুক্তি পায় আমি এটাই দেখব, জিনটাকে আমি বন্দি করে ছাড়বো। আমার বাবা বলল, জিনটা খুবই ভয়ানক, সে আমাকে অনেক মারধর করে। সে কি আপনার কোনো ক্ষতি করে দেবে নাকি? কবিরাজ বলল, আমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কোনো চিন্তা নেই, আমি ওই জিনটিকে তাড়িয়ে ছাড়বো। আমি যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার একটা বিশ্বাস, এই হুজুর পারবে। আমি যতদূর শুনেছি হুজুরটা অনেক ভালো, সে যেই কাজ নিয়েছে সেটা কমপ্লিট না করা পর্যন্ত ছাড়েনি। সে অনেক জিনকেই বন্দি করেছে শুনেছি, হুজুরটা নাকি অনেক ভালো। আমি হুজুরকে বললাম, আপনি চিকিৎসা শুরু করেন। হুজুর আর কিছু বলল না, হুজুর চিকিৎসা শুরু করলো। হুজুর দোয়া কালাম পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ করে আমার বাবা ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমি দৌড়ে হুজুরের কাছে গেলাম, যে হুজুরকে বললাম, বাবা তো জ্ঞান হারিয়ে পড়ে গেল। হুজুর আমাকে বলল, কোনো সমস্যা নেই, তুমি বসে থাকো, আমি শুধু দেখে যাও আমি কি করি। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। হুজুর কি জানি বিড় করে ছোড়া পড়তেছে, আমি কিছু শুনতে পারতেছি না। হঠাৎ করে আমার বাবা উঠে বসলো, বসে হাসতে লাগলো। আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, আবারও কি সেই জিন হাজির হলো নাকি? জিনটি বলল, হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আমি আবারও এসেছি। জিনটি আমার মনের কথা শুনে নিয়েছে। আমি জিনকে বললাম, এবার তোকে মুক্তি দিবে কে? জিনটি বলল, আমাকে আমি নিজেই মুক্ত করব, তোর এই কবিরাজ কিছুই করতে পারবে না। আমি হুজুরকে বললাম, দেখেছেন হুজুর এ কি বলে? হুজুর বলল, তুমি চুপ থাকো, আমি দেখতেছি। হুজুর মন্ত্র পড়তেছে, পড়তে পড়তে একবার ফোঁ দিল আমার বাবার শরীরে। জিনটি চিৎকার দিয়ে উঠল,
ওটা বলতেছে, তুই কিন্তু কাজটা মোটেও ভালো করতেছিস না, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। হুজুর জিনকে বলল, তুই যদি সাহস থাকে তুই গোলদাগের ভিতর থেকে বাইরে বের হয়ে দেখা। জিনটি অনেক চেষ্টা করতেছে বাইরে বের হওয়ার জন্য, কিন্তু পারতেছে না। জিনটি আমার বাবার শরীর থেকেও বেরোতে পারতেছে না, আমার বাবাকে নিয়ে ওই গোলদাগের ভিতর থেকেও বেরোতে পারতেছে না। জিনটি যেন আটকা পড়ে গিয়েছে। জিনটি ভয়ানকভাবে চিৎকার করতেছে আর বলতেছে, আমি তোকে ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে আটকে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না। আমি হেসে উঠলাম, উঠে বললাম, এবার তোর কি অবস্থা হবে এটা তুই চিন্তা কর। হুজুর জিনকে বলল, তোকে আমি ভালো ভালো বলতেছি, এর শরীর ছেড়ে চলে যা, দূরে কোথাও চলে যা। জিনটি আবারও হেসে উঠল, উঠে বলতেছে, আমি তো যাব না, আমি যদি যাই একে মেরে থেকে তারপরে যাব, এখানে নামানো পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। হুজুর বলল, একজন মানুষকে মারা কি এতই সোজা? তুই আর শরীরে একটা টোকা দিয়ে দেখা, তোর কত বড় সাহস, তোর কত বড় কলিজা দেখি। জিনটি হুজুরকে বলতেছে, আমাকে ছেড়ে দে, নালে কিন্তু তোর বংশ নির্বংশ করে দিব। হুজুর বলতেছে, তারা কি বল, তোরা কয়জন আছিস? জিনটি বলতেছে, আমি একাই আছি। হুজুর বলল, না তুই এখানে একা নেই, তোর সঙ্গে আরো কেউ আছে, তুই স্বীকার কর। জিনটি স্বীকার করতেছে না। হুজুর আবার কি জানে সূরা পড়ে তার শরীরে ফু দিল, সে ভয়ানকভাবে চিৎকার করে উঠতে লাগলো। হুজুর জিনকে বলতেছে, সে শরীর ছেড়ে যাবে কিনা তাই বল। জিনটি বলতেছে, না আমি যাব না। আবারও হুজুর কি জানে ছোড়া পড়ে সেই জিনের শরীরে ফোঁ দিল। জিনটি আবারও চিৎকার করে উঠল, এবার বলতেছে, এবার বল, তোর সঙ্গে কতজন আছে, তোরা কারা কারা আছিস এখানে, আমার আশেপাশে কে কে আছে? জিনটি বলল, আমার সঙ্গে আরো একজন আছে। হুজুর বলল, সে কোথায় আছে, তাকে ডাক। জিনটি বলল, সে বাইরে আছে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাই, আর তাকে ডাক দাও। জিনটিকে হুজুর বলল, আচ্ছা তুই শরীর থেকে বেরিয়ে যা, আর ওকে হাসতে বল, যদি পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে ছাড়বো না, ভুলেও পালানোর চেষ্টা করবি না, আর চেষ্টা করলেই বাকি, তুই রুম থেকে ভুলেও বেরোতে পারবি না, যত চেষ্টা করে রুম থেকে বেরিয়ে যেতে পারবি না। তাই বলে হুজুর কি জানি ছুড়ে বলল, আর আমার বাবা আবার ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে আবারও তার জ্ঞান ফিরল, এবার অন্য একজন তার শরীরে এসে প্রথমে সালাম দিল, দিয়ে বলতেছে, আপনারা কেমন আছেন? হুজুর বলল, আমি তো ভালো আছি, কিন্তু তুই তো ভালো থাকতে দিচ্ছিস না। জিনটি বলল, আমি কিচ্ছুই করিনি, আমি তো এই লোকটার কাছে ভুলেও আসি না, আমি আমার ভাইয়ের জন্য এখানে এসেছি, শুধু তাকে বোঝানোর জন্য। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, মানুষদেরকে ডিস্টার্ব করার ছেড়ে দে, মানুষদেরকে ডিস্টার্ব করিস না, তারা তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি। হুজুর বলল, এরকম যদি সব জিনিস বুঝতো তাহলে কি আমাদেরকে এত খাটাখাটনি করতে হয়? জিনটি বলল, আমরা তো জানি, তারপরও কি করব, আমরা জেনেও যে মানি না। হুজুর বলল, আচ্ছা তোমার ভাই এরকম কেন? আমি যদি তোমার ভাইকে বন্দি করি তাহলে কি হবে? জিনটি বলল, বন্দি করলে আর কি করার আছে, সে যদি ভালো না হয় তাহলে তাকে বন্দি করে যদি আপনারা শান্তি পান তাহলে বন্দি করতে পারেন, আমার তাতে কোনো আফসোস নেই, কারণ সে ভালো হতে চায় না। কবিরাজ বলল, তুমি কি তাকে নিষেধ করনি? জিনটি বলল, আমি তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না,
যদি আমার কোনো কথা না শুনে তাহলে আমার আর কি করার আছে? হুজুর এই জিনকে আর কিছু বললো না, তাকে শুধু বললো তুমি এখান থেকে চলে যাও আর তোমার ভাইকে আসতে বলো। যদি সে এখানে আসতে রাজি না হয় তাহলে আমি তাকে জোর করে আনতে বাধ্য হব। আমাকে যদি জোর করে তাকে আনতে হয় তাহলে কিন্তু সত্যি আমি ওকে বোতলবন্দি করব। তখন আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। সে জিনটি বলল আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি। তাই বলেই জিনটি আমার বাবার শরীর থেকে বেরিয়ে গেল। আমার বাবা আবার ওখানে জ্ঞান হারিয়ে পড়ল। একটু পরে আবারও আমার বাবার জ্ঞান ফিরল। সেই জিনটি আমার বাবার শরীরে। সে বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না এখানে। আমি কথা দিলাম আমি এই ভাইয়ের কাছে আর কোনোদিন আসবো না। হুজুর বলল তুই যদি ভুলে কখনো এখানে আসিস তাহলে কিন্তু তোকে আমি বোতল বন্দি করব। জিনটি বলল আমাকে বিশ্বাস করুন, আমি আর কখনো আসবো না এখানে। এর কাছে তো ভুলেও না, আমি এই এলাকা ছেড়ে চলে যাব আর কোনোদিনও এই এলাকায় আসবো না। হুজুর বলল আচ্ছা ঠিক আছে, তুই চলে যা এক্ষুনি। তাই বলতেই ওর বাবা আবারও জ্ঞান হারিয়ে ফেললো। হুজুর আমাকে বললো তোমার বাবাকে নিয়ে যাও, আশা করবো কোনো সমস্যা হবে না। তবে একটা কথা মাথায় রেখো, তোমার বাবাকে বলে দিবে বাইরে বেশি রাত পর্যন্ত যাতে না থাকে, আর হাঁটাচলা করার সময় একটু সাবধানতা অবলম্বন করবে। যদি তোমার আশেপাশে জিন থাকে তাহলে তোমার গাটা শিউরে উঠবে, তুমি বুঝতে পারবে। যদি তোমার সেই মন মানসিকতা থাকে, যদি তোমার শরীর ভালো থাকে তাহলে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু তোমার বাবাকে একটি কথা বলে দিবে আবারও, সে যেন বেশি রাত পর্যন্ত বাইরে না থাকে। কথাটা যেন মাথায় রাখে তোমার বাবা। যাও এখন চলে যাও। আমি হুজুরকে তারা হাতিয়া বুঝিয়ে দিলাম, দিয়ে আমার বাবাকে নিয়ে বাড়িতে চলে এলাম। তারপর থেকে আল্লাহর রহমতে অনেক দিন কেটে গিয়েছে, আমার বাবার আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, এই ছোট্ট একটি ঘটনা আপনার মাঝে তুলে ধরেছে সুমন ভাই। আশা করব ঘটনাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি এর আগে যে ঘটনাটি পাঠিয়েছিলাম সেটি অনেক লোকই দেখেছিল, আমিও দেখেছি। ঘটনাটি আমারও ভালোই লেগেছে, কারণ আপনার মুখ থেকে শুনতে ভালোই লাগে। যাই হোক, আমি আর কথা বাড়াই না, শুনবে আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই ভাইটি তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস প্রতিভা00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আপনারা যারা যারা আমাদের কাছে এই ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছেন তাদের ঘটনাগুলো আমি খুব তাড়াতাড়ি সমাজে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, অনেক ভাই আমাদের কাছে ঘটনা পাঠিয়েছে, আবার অনেক বোনই পাঠিয়েছে। আর পরবর্তী যে ঘটনাটি আমি তুলে ধরবো আপনাদের মাঝে, এই ঘটনাটি একটি ভাই আমার কাছে সৌদি আরব থেকে পাঠিয়েছিল। এই ঘটনাটি আমি এর পরবর্তী দিনে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে, আপনাদের আশা করবো ভালো লাগবে। তাই এর পরবর্তী দিন আপনারা রেডি থাকবেন। সপ্তাহের দ্বিতীয় দিন রবিবার আপনাদের মাঝে গ্রাম বাংলার ভূতের গল্প 27 নম্বর এপিসোড তুলে ধরবো। সেই এপিসোডে ভয়ানক কিছু ঘটনা থাকবে যেগুলো সত্যিই মন কাড়িয়ে নেওয়ার মতো। সত্যি ঘটনাগুলো যদি শুনেন তাহলে আপনারা ভয়ে ওখানেই স্তব্ধ হয়ে যাবেন। যাই হোক, সপ্তাহের দ্বিতীয় দিন রবিবার ভয়ানক রাতে ভয়ানক ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই ঘটনাগুলো শোনার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। যাই হোক, সপ্তাহের দ্বিতীয় দিন আপনারা রেডি থাকবেন। আমি আর কথা বাড়ে না, বরাবরের মতো একটি কথা বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত?
ভূতের বাড়ি।